আজকে কেউ বিয়ে করতে আসেনি। আমার কথাটা হলঘরের দেয়ালে যেন প্রতিধ্বনিত হয়ে বাজলো। সবাই স্থির, কারো মুখে কোনো শব্দ নেই। লাবণী আমার দিকে তাকিয়ে আছে, চোখে আতঙ্ক, অবিশ্বাস আর ভেঙে পড়ার একদম আগের সেই অবস্থাটা। রিয়াদ এক কোণে সরে গেছে, এখন সে আর কিছু বলার সাহস পাচ্ছে না। আর আম্মু, তিনি চুপচাপ বসে আছেন মাথা নিচু করে। আমি ধীরে ধীরে মঞ্চের সামনে এগিয়ে গেলাম, মাইক্রোফোনটা আবার হাতে নিলাম। আপনারা সবাই ভাবছেন এটা একটা প্রেমের প্রতারণার গল্প, আমি বললাম। কিন্তু না, এটা তার থেকেও বড় কিছু। হলঘরে আবার ফিসফিস। আজকে আমি শুধু একটা সম্পর্কের সত্য না, আমি থামলাম, একটা পরিবারের সত্য দেখাতে এসেছি। আম্মু হঠাৎ মাথা তুলে তাকালেন। আর বলিস না, তিনি প্রায় চিৎকার করে উঠলেন। আমি তার দিকে তাকালাম। কেন? আমি শান্তভাবে বললাম। ভয় পাচ্ছেন? তিনি কিছু বললেন না, কিন্তু তার চোখে আমি সেই ভয়টা স্পষ্ট দেখলাম। আমি ধীরে ধীরে সেই ফাইলটা আবার খুললাম। এইবার ভেতর থেকে আরেকটা কাগজ বের করলাম, পুরনো হলদে হয়ে যাওয়া একটা ডকুমেন্ট। এই কাগজটা আমি পেয়েছি আব্বুর আলমারি থেকে। আমি বললাম। হলঘরে কয়েকজন চমকে উঠল। আমার আব্বু বহু বছর আগে মারা গেছেন, সবাই জানেন। এটা একটা জন্ম সনদ। আমি বললাম লাবণীর। লাবণী হতভম্ব হয়ে গেল। আমার? সে ফিস ফিস করে বলল। আমি ধীরে মাথা নাড়ালাম। কিন্তু এখানে একটা সমস্যা আছে, আমি বললাম। এই সনদে মায়ের নাম লেখা নেই, আমার আম্মুর। পুরো হলঘর নিস্তব্ধ। আম্মু হঠাৎ উঠে দাঁড়ালেন। চুপ কর, তিনি চিৎকার করে উঠলেন। এসব বাজে কথা এখানে বলবি না। আমি এবার একটু জোরে বললাম, সত্যটা বাজে কথা না আম্মু। আমার কণ্ঠে প্রথমবারের মতো আবেগের জাজ উঠে এলো। লাবণী, আমি তার দিকে তাকালাম। তুই আমার নিজের বোন না। হলঘরে একটা তীব্র প্রতিক্রিয়া উঠল। কেউ আস্তাগফিরুল্লাহ বলল, কেউ মুখে হাত দিয়ে বসে পড়ল। লাবণী এক পা পিছিয়ে গেল। না, এটা মিথ্যা। সে মাথা নাড়াতে লাগলো। আমি ধীরে বললাম, তুই আব্বুর মেয়ে, কিন্তু অন্য কারো গর্ভে জন্ম। নিস্তব্ধতা, ভারী শ্বাসরুদ্ধকর। আব্বুর একটা সম্পর্ক ছিল, আমি বললাম। অনেক বছর আগে। আম্মু হঠাৎ বসে পড়লেন, তার চোখ দিয়ে পানি পড়ছে। তখন ওই মহিলা মারা যায়, আমি বললাম। আর আব্বু লাবণীকে নিয়ে আসে এই বাড়িতে, কিন্তু সমাজ, আত্মীয় স্বজন কেউ যেন কিছু না জানে, তাই আম্মু তাকে নিজের মেয়ে হিসেবে বড় করেন। হলঘরে সবাই স্তব্ধ। লাবণী এখন কাঁপছে। না না, এটা হতে পারে না, সে বলছে। আমি ধীরে বললাম, তুই কোনোদিন খেয়াল করেছিস কেন আম্মু সবসময় তোকে একটু আলাদা করে দেখতো? সে চুপ। তোর কোনো ভুল হলে আম্মু তোর পক্ষ নিত, আর আমার ক্ষেত্রে? আমি হালকা হেসে বললাম, আমি সব সময় বড় মেয়ে, যাকে সব বুঝতে হয়। আম্মু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিন্তু কেউ তাকে থামাচ্ছে না। আজকে? আমি বললাম, আমি বুঝলাম কেন। আমি একটু থামলাম, কারণ আপনি সব সময় একটা অপরাধ বুঝেছিলেন। আম্মু মাথা নিচু করে ফেললেন। আপনি ভেবেছিলেন লাবণীর কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হয়েছে, তাই আপনি সব সময় তাকে বেশি দিয়েছেন। আমি ধীরে বললাম, এমনকি আমারটাও। হলঘরে অনেকে এখন মাথা নাড়ছে, সবকিছু যেন মিলতে শুরু করছে। লাবণী হঠাৎ চিৎকার করে উঠল, তাই বলে তুমি আমার সবকিছু নিয়ে নিবে? আমি থেমে গেলাম। তুই কি ভাবছিস? আমি বললাম, আমি তোর কাছ থেকে কিছু নিয়েছি? সে কাঁদছে। তুই সব সময় পারফেক্ট ছিলি, সবাই তোকে ভালোবাসতো। আমি কোথায় ছিলাম? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর ধীরে বললাম, তুই ছিলে আমাদের বাড়িতেই, আমার পাশে, আমার বোন হয়ে। আমার গলাটা ভারী হয়ে এলো, কিন্তু তুই সেই সম্পর্কটা ভেঙে দিলি। নিস্তব্ধতা। রিয়াদ হঠাৎ উঠে বলল, এইসব পারিবারিক নাটকের মধ্যে আমাকে টানাটানির কি দরকার? আমি তার দিকে ঘুরে তাকালাম। তুই চুপ থাক, আমি বললাম, তোর হিসাব এখনো বাকি। সে চুপ করে গেল। আমি আবার সবার দিকে তাকালাম। আজকে আমি শুধু একটা সত্য দেখাতে চেয়েছিলাম, আমি বললাম, যে সত্যটা লুকিয়ে রেখে আমরা সবাই মিথ্যার উপর দাঁড়িয়েছিলাম। আমি মাইক্রোফোনটা ধীরে নামিয়ে রাখলাম, কিন্তু আমি থামলাম। এই গল্প এখানেই শেষ না। সবাই আবার তাকালো। আমি ধীরে বললাম, কারণ আব্বু মারা যাওয়ার আগে আরেকটা জিনিস রেখে গেছেন। হলঘরে আবার উত্তেজনা, একটা উইল। আম্মু হঠাৎ মাথা তুলে তাকালেন। লাবণীর চোখ বড় হয়ে গেল। আমি হালকা হাসলাম। আর সেই উইলে এমন কিছু লেখা আছে যেটা আজকে সব কিছু আরো বদলে দিবে। কেমন লাগলো গল্পটা আপনাদের অবশ্যই জানাবেন। আর এই গল্পের বাকি অংশ শোনার জন্য পেজটাতে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।